এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি শক্তি ও পরাশক্তির স্বার্থ ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বিদেশি শক্তি বিভিন্নভাবে আমাদের এই নির্বাচন নিয়ে কিছু না কিছু কথা বলছিলেন, কিছু না কিছু অবস্থান নিচ্ছিলেন। তাদের থেকে আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে অন্তত তিনটি বড় পরাশক্তি পরিষ্কারভাবে এই নির্বাচনকে সফল করার জন্য তারা সম্মত এবং পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চায়। অনেক ইনফরমেশন জানেন, যেমন ধরুন তিনটা দেশ সরকারকে সমর্থন করছে, আমরা ধারণা করতে পারি কারা। ভারত ছিল, চায়না ছিল, রাশিয়া ছিল, আরও অনেক দেশ। মানে আরও কোন কোন দেশ আসলে এই সরকারকে ক্ষমতায় দেখতে চেয়েছে, নির্বাচনটা হয়ে যাক এটা চেয়েছে, আমরা জানতে চাই। আমরা সত্যিই জানতে চাই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য এই তথ্যগুলো খুবই খুবই দরকারি, খুবই জরুরি। জি.এম. কাদের সাহেব বলেছেন, উনি প্রথমে বলেছেন যে এই নির্বাচনই গ্রহণযোগ্য হয় নাই, যে গেলেও জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হয় না, আমরা গেলেও যা হয়েছে, না গেলেও তাই হতো, আমরা না গেলেও নির্বাচন হতো, জাতীয় পার্টি হতো, যেহেতু সরকারের এমন একটা প্রস্তুতি ছিল। এই হলো তাদের বক্তব্য যে এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন না। যে নির্বাচনে ওনারাও পাশ করেছেন সেই নির্বাচনকেও ওনারা গ্রহণযোগ্য বলছেন না। দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক শ্রোতা, আজকে একটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ইম্পর্টেন্ট এর জন্য বললাম, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যাকে নিয়ে সেই আলোচনা হচ্ছে, তিনি হলেন জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান জি.এম. কাদের। এবং জি.এম. কাদের একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে তিন বিদেশি বড় শক্তি এবার ক্ষমতায় আসতে সাহায্য করেছে। কোন তিন বড় শক্তি সেটি তিনি খোলসা করেন এবং এটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গ দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। মনে করি উনি এরশাদ হতে হতেও এরশাদ হয়ে উঠলেন না পুরোপুরি। আমি কেন মনে করছি এরশাদ হয়ে উঠলেন না, এবং এরশাদ এই অর্থের আমি একটা পজিটিভ অর্থে ব্যবহার করছি এরশাদকে এখানে। উনি প্রথম আলো এভাবে হেডলাইন করেছে, বিদেশি তিনটি বড় শক্তি নির্বাচনের পক্ষে ছিল। উনি বলছেন, আমি বুঝতে পেরেছিলাম বিএনপির আন্দোলন সফল হবে না। বিদেশি তিনটি বড় শক্তি নির্বাচনকে সফল করতে চেয়েছে, আরও কিছু দেশ সরকারকে জোরালো সমর্থন দিচ্ছিল। এবং এটা বলতে বলতে, এটা বলার প্রেক্ষাপটে উনি একটা জায়গায় এমনও বলছিলেন, আর তখন আমার মতো ওয়েল ইনফর্ম নেতা দেশে কমই ছিল। এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। জনাব কাদের ওই মুহূর্তে তার মতো ওয়েল ইনফর্ম নেতা খুব কমই ছিল, উনি অনেক তথ্য জানতেন সেই সময়ে। তারপরে উনি বলছেন, বিএনপি আন্দোলনের নামে ফাঁদে পড়ে যায়, সহিংসতার নামে তাদের নেতাদের গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়, নির্বাচনে বাইরে রাখা হয়, দেশের স্বার্থে কাজ করেও বিএনপি সফল হয়নি, আন্দোলনে পরাস্ত হয়েছে। বিএনপি তার ঘাড়ের উপরে দোষ চাপিয়ে দেয়। বিএনপি না, আসলে অনেক মানুষই আমি দেখেছি, আমার পরিচিতদের মধ্যেও অনেকে জাতীয় পার্টির উপরে ব্লেম দেয় যে তারা শেষ পর্যন্ত নির্বাচনে গেছে। এবং উনি যে ব্যাখ্যা দিয়েছেন, আমি সেই ব্যাখ্যাটা নিয়ে কথা বলতে চাই। উনি বলছেন, বিএনপি বলছে আমি নির্বাচনে না গেলে দেশের ভবিষ্যৎই বদলে যেত, কিন্তু আমি নির্বাচনে যেতাম আর না যেতাম দেশ এভাবেই চলতো, এমন পরিস্থিতিও থাকতো। উনি অনুরোধ করেছেন বিএনপি যেন তাকে আর ব্লেম না করে। তারপর উনি বলছেন, নির্বাচনের আগে কী পরিস্থিতি হয়েছিল, সরকার কিছু পচা মরা ও আবর্জনা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদের অনুগত বিরোধী দল করতে চেয়েছে, আমি এতে রাজি হইনি। বিভিন্ন চাপের কারণে সরকার সমঝোতা করলেও দর কষাকষিতে কোনো সুযোগ সুবিধা দেয়নি। ভোটের আগে 17 ডিসেম্বর নির্বাচন থেকে সরে যেতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন জানিয়ে জি.এম. কাদের বলেন। উনি কিন্তু প্রস্তুত ছিলেন, এরকম একটা ঘোষণা উনি আগের দিনও দিয়েছিলেন। নির্বাচনে অংশ নিতে প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ এলো। প্রত্যক্ষ চাপের কথা বলবো না, বুঝে নেবেন। পরোক্ষ চাপ হলো যদি নির্বাচনে নাও যায় তবু নির্বাচন হবে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে নেওয়া হবে, তখন জাপা গৃহপালিত বিরোধী দল হিসাবে নির্বাচন করে রাজনৈতিকভাবে হারিয়ে যাবে, সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উনি এরপর যা যা বলেছেন, নির্বাচন ঠিক হয়নি এটা উনি আগেও বলেছেন। সেটা হচ্ছে 3 রকম নির্বাচন হয়েছে, 2-1টা সিটে ফেয়ার ইলেকশন হয়েছে, কতগুলোতে কন্ট্রোলড হয়েছে, কতগুলোতে প্রধানমন্ত্রী যাকে চেয়েছেন তাকে ধরে ধরে জিতিয়ে আনা হয়েছে। এখন হ্যাঁ, ওনার নির্বাচনে অংশগ্রহণ করার কারণটা আমরা শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলাম। সেটা হলো, উনি নির্বাচনে না গেলেও রওশন এরশাদ, যিনি জীবনমৃত অবস্থায় আছেন, এত অসুস্থ হয়ে একটা মানুষ যাকে কোনো রকমে বসিয়ে রাখাই কঠিন হয়, আমি এটা কোনো কিছু নেগেটিভ ইন্ডিকেট করছি না, একটা মানুষ এই পর্যায়ে গিয়েও
সরকারের সাথে যাবতীয় শয়তানি করে বেড়াচ্ছেন, খুবই আফসোস লাগে দেখতে। যাই হোক, তো তাকে দিয়ে জাতীয় পার্টির একটা ফ্র্যাকশন তৈরি করে নির্বাচনে যেত, এটা উনি ইন্ডিকেট করছেন না, উইচ আমি ওনার এই ন্যারেটিভটা আমি অ্যাকসেপ্ট করি। উনি না গেলেও সেটা হতো, এবং উনি এই নির্বাচনে গিয়ে কার্যত রওশন এরশাদকে রাজনীতিতে কবর দিয়ে দিয়েছেন, এটা ট্রু। দুই ভাগটা হচ্ছিল, এখনও একটা ভাগ তারা করছেন, এবং যেদিন মানে গতকালই তারা প্যারালালি আরেকটা প্রোগ্রাম তাদের করার কথা ছিল, কিন্তু গরমের অজুহাতে সেই প্রোগ্রামটা তারা করেননি। তো উনি নির্বাচনে আসলে এসব হিসাব নিকাশ করেই গেছেন, এবং এটা হয়তো টু সাম এক্সটেন্ট সত্য যে উনি যদি নির্বাচনে না যেতেন তাহলে আসলে জাতীয় পার্টি তারপর একটা বিরাট অংশ যেত। এবং আমি জাতীয় পার্টি দলটাকে রাজনৈতিক দল মনে করি না, একেবারেই মনে করি না। ওখানে কিছু সুবিধাবাদী লোক আছে যাদের কাজ হলো কোনোভাবে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এর বেশি কিছু আসলে তাদের কোনো কিছু নেই, তাদের কোনো রাজনীতি আছে বলে আমি কোনোভাবেই মনে করি না। সুতরাং খুবই সম্ভাবনা ছিল যারা আজ ওনার সাথে আছেন সেই বড় চাঙ্কটাই চলে যেত রওশন এরশাদের সাথে এবং গিয়ে সেখান থেকে নির্বাচন করত। আমরা 2014 সালে একই ধরনের ঘটনা আসলে দেখেছি। কিন্তু জনাব কাদেরের কাছে আমি ওনার ওই বক্তব্যটা, তার মতো ইনফর্মড নেতা কমই ছিল, তো উনি অনেক ইনফরমেশন জানেন। যেমন ধরুন 3টা দেশ সরকারকে সমর্থন করছে, আমরা ধারণা করতে পারি কারা। ভারত ছিল, চায়না ছিল, রাশিয়া ছিল, আরও অনেক দেশ, মানে আরও কোন কোন দেশ আসলে এই সরকারকে ক্ষমতায় দেখতে চেয়েছে, নির্বাচনটা হয়ে যাক এটা চেয়েছে, আমরা জানতে চাই, আমরা সত্যিই জানতে চাই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য এই তথ্যগুলো খুবই খুবই দরকারি, খুবই জরুরি। তিনি তার উপরে প্রত্যক্ষ চাপ, পরোক্ষ চাপের কথা উনি বলেছেন, যেটা দল ভেঙে ফেলে দলকে নির্বাচনে নেওয়া, সেটা মানলাম। প্রত্যক্ষ চাপটাকে আমি বুঝি নাই। কথার কথা, সরকারের কোনো সংস্থা, সরকারের কোনো বল প্রয়োগকারী সংস্থা তাকে চাপ দিয়েছে গুম করে ফেলবো, খুন করে ফেলবো বা গ্রেফতার করে ফেলবো? আমরা জানতে চাই, আমরা জানতে চাই। ওনার এই কথাগুলো বলা আমাদের সামনে খুবই জরুরি এবং খুবই উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের জন্য দরকার আছে। আমি ওই যে বললাম, হ্যাঁ উনি অনেক কথা বলেছেন, কিছুটা আমরা ওনাকে এই ব্যাপারে সাধুবাদ দিতে পারি, কিন্তু যে বললাম এরশাদ হয়ে উঠলেন না পুরোপুরি। এরশাদ হয়ে ওঠা বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমি জনাব হুসাইন মোহাম্মদ এরশাদের, আমরা অনেক সমালোচনা ওনার করতে পারি, সমালোচনার গ্রাউন্ড আছে, কিন্তু একটা প্রশংসা আমি একাধিকবার করেছি। একটা জায়গায় উনি বাংলাদেশে অসাধারণ একটা পলিটিক্যালি কারেক্ট স্টেপ নিয়েছিলেন, যে এরশাদকে খুবই ভারতের মদতপৃষ্ট, ভারতের খুবই সমর্থনের মানুষ বলে মনে করা হয়। সেই জনাব এরশাদ 14 সালের নির্বাচনে যেতে চান নাই। শুধু সেটা না, তার সাথে যে ভারতের সেই কুখ্যাত ঘটনা, সুজাতা সিং তখনকার ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসেন, এরশাদের সাথে দেখা করেন, এবং এরশাদ জানিয়ে দিয়েছিলেন আসলে সুজাতা সিং তাকে কি বলেছে, তাকে যে চাপ দিয়েছে, হুমকি দিয়েছে নির্বাচনে যাওয়ার জন্য, সেটা উনি জনসমক্ষে বলে দিয়েছিলেন। সো আমাদের ইতিহাসে এই ন্যারেটিভটা লেখা জনাব এরশাদের বয়ানে, তার সাক্ষীতে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এবং শেষ পর্যন্ত উনি আসলে বেঁকেই ছিলেন। এরপর তাকে কিভাবে অসুস্থতার নামে গৃহবন্দী করে ফেলা হয়, এবং সেই রওশন এরশাদ কিভাবে একটা দলকে নিয়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন করে তাদেরকে বৈধতা দিয়েছিল, সেটা আমাদের মনে আছে। এরশাদ চরম ঝুঁকি নিয়েছিলেন, ঝুঁকি নিয়ে কথা বলেছিলেন। আমি মানি বর্তমান বাংলাদেশ 14 সালের বাংলাদেশ না, বর্তমান সরকার 14 সালের সরকার না, 14 সালের সরকারও স্বৈরাচারী হয়ে উঠছিল, কিন্তু এখনকার মতো এত বিভৎস মাফিয়া হয়ে ওঠে নাই। সুতরাং এখন ঝুঁকি আসলে অনেক বেশি, এটা আমি মানি। জনাব এরশাদ যতটুকু সাহস করতে পেরেছিলেন, জনাব জিএম কাদেরের পক্ষে অতটুকু সাহস করে ওঠা বেশ কঠিন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি এখনও মনে করি, আমি আবারও বলি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য জনাব জিএম কাদের যতটুকু জানেন, জানেন, সেই তথ্যগুলো আমাদের সামনে আসা, এটা এখন বা কিছুদিন পরে হোক, আমরা চাই। কারণ আমাদের এই সময়কার বাংলাদেশকে কিভাবে একটা চরম স্বৈরাচারী দেশে কনভার্ট করা হলো, কিভাবে ভারতের একেবারে একটা করদ রাজ্যে পরিণত করা হলো, একটা কলোনিতে পরিণত করা হলো, এই প্রসেসগুলো ঠিক কিভাবে হয়েছে, এর ভেতরে রাজনীতিগুলো কিভাবে কাজ করেছে, আমরা বাইরে থেকে লজিক্যাল এক ধরনের ইন্টারপ্রিটেশন করতে পারি, কিন্তু আমরা সরাসরি একজন এই ঘটনার মধ্যে কেন্দ্রে থাকা একজন মানুষ এই কথাগুলো পাবলিকলি বলবেন, আমরা সেই জিনিসটাও দেখতে চাই। জাতীয় পার্টির একটা বর্ধিত সভা ছিল, সেই বর্ধিত সভায় জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের সাহেব অনেকগুলো কথা বলেছেন, এবং সে কথাগুলো থেকে আমাদের দেশের বর্তমান ক্ষমতাসীন যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা কিভাবে গত 7ই জানুয়ারি নির্বাচনে জয়ের জন্য পরিকল্পনা করেছিল, ছক বানিয়েছিল,
সে বিষয়গুলো পরিষ্কার হয়ে গেছে। জাতীয় পার্টি কিন্তু সে নির্বাচনে অংশ নিয়েছিল এবং অংশ নেওয়ার পর জিএম কাদের সাহেবের দল এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। নির্বাচনে যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে সর্ববৃহৎ দল হওয়ার পরেও জাতীয় পার্টির নেতার মুখের এই সমস্ত কথা শুনলে পরে আপনাদের কাছে হয়তো বর্তমান শাসক দলের ক্যারেক্টারটা একটু বোঝা যাবে। যেমন জিএম কাদের সাহেব বলেছেন, উনি প্রথমে বলেছেন যে এই নির্বাচনই গ্রহণযোগ্য হয় নাই, যে গেল জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হয় না, আমরা গেলেও যা হয়েছে, না গেলেও তাই হতো, আমরা না গেলেও নির্বাচন হতো, জাতীয় পার্টি হতো, যেহেতু সরকারের এমন একটা প্রস্তুতি ছিল। এই হলো তাদের বক্তব্য যে এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন না। যে নির্বাচনে ওনারাও পাশ করেছেন সেই নির্বাচনকেও ওনারা গ্রহণযোগ্য বলছেন না। আর আওয়ামী লীগ সম্পর্কে উনি বলেছেন যে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা চালুর চেষ্টা করছে। একদলীয় শাসন মানে একজন সুপ্রিম লিডার থাকবে, তিনি সব কিছুতেই জবাবদিহিতার ঊর্ধ্বে। তিনি ভোট করলে করতে পারেন, না করলে করবেন না। যারা নির্বাচিত হবেন তারা ওনার অনুমতি নিয়ে নির্বাচিত হবেন। মানে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল, জাতীয় সংসদের মানে আপনার সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ সম্পর্কে এইটার মূল্যায়ন, এবং এই মূল্যায়নকে আপনারা কি বলবেন? যাই হোক, সেটা না, তবে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে সেই বিষয়টা নিয়ে বলি যে জাতীয় পার্টি কেন নির্বাচনে গেল। এই বিষয়ে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন যে ডিসেম্বরের 16 তারিখে নাকি উনি জানিয়েছিলেন যে নির্বাচনে যাবেন না, এবং 17 তারিখে যেদিন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ওই দিন উনি নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তারপর শুনেন কি বলছে, যে 17 তারিখ নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, তারপরে চাপ এলো প্রত্যক্ষ ও পরোক্ষ। প্রত্যক্ষ চাপের কথা বলবো না, আপনারা বুঝে নিন। পরোক্ষ চাপ হলো আমাকে বলা হয়েছিল আপনি নির্বাচনে না গেলেও জাতীয় পার্টি নির্বাচনে থাকবে। তার মানে দু ধরনের চাপের কথা উনি বললেন, যে কেউ নির্বাচনে আসতে বাধ্য হয়েছেন। একটা হলো প্রত্যক্ষ চাপ, সেই প্রত্যক্ষ চাপের কথা উনি খোলাসা করে কিছু বললেন না, এবং উনি আশা করলেন যে মানুষ এটা বুঝে নেবে। তো আপনারা যারা আপনারা যারা সাধারণ মানুষ, আপনারা কি বুঝতে পেরেছেন কিসের প্রত্যক্ষ চাপ? প্রত্যক্ষ মানে সরাসরি চাপ। তো সরাসরি চাপ দেওয়ার জন্য কে ছিল দেশে ওই সময়, এবং এখনো কারা সরাসরি চাপ দেয়? তবে এই বিষয়টা আওয়ামী লীগ কিন্তু না বুঝার ভান করছে। জিএম কাদের সাহেবের এই বক্তব্য আরেকজন বিখ্যাত কাদের মানে ওবায়দুল কাদের সাহেব উনি বুঝতেই পারছেন না। ওবায়দুল কাদের সাহেব এই জিএম কাদের এই মন্তব্যের প্রেক্ষিতে বলেছেন যে দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি দলের প্রভাব ছিল না। মানে জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তার দলটিকে পরিষ্কার করতে হবে। মানে উনি বলতে যাচ্ছেন যেহেতু কোনো বিদেশি চাপ ছিল না, অতএব কোনো চাপ ছিল না। তো আমাদের দেশে কি বিদেশি চাপ ছাড়া আর কোনো চাপ থাকে না? ওবায়দুল কাদের সাহেব বুঝতে পারছেন না যে তাহলে জিএম কাদের সাহেব কোন চাপের কথা বলেছেন, এবং তিনি দাবি করেছেন যে জিএম কাদের সাহেবের এটা খোলাসা করে বলা উচিত। আমিও কিন্তু মনে করি জিএম কাদের সাহেবের খোলাসা করে বলা উচিত। বলতে ভয়টা কোথায়? উনি যদি আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে যাচ্ছে এই ধরনের কথা বলতে পারেন, উনি যদি একজন ডিক্টেটরের কথাও বলতে পারেন, তাহলে চাপের কথা বলতে পারছেন না কেন? তাহলে চাপটা কি আরো পাওয়ারফুল? উনি যাকে ডিক্টেটর বলছেন তার চেয়েও পাওয়ারফুল? সেটা কি? সেটা কিভাবে? সেটা কোন জায়গার থেকে? এগুলো কিন্তু একটা রাজনৈতিক দলের কাছ থেকে আমরা জানতেই চাইতে পারি। আর সেই রাজনৈতিক দলের নেতা যিনি নাকি নিজেই এই নির্বাচনে অংশও নিয়েছেন এবং নির্বাচনটাকে গ্রহণযোগ্যও বলছেন না, তিনি কেন বলতে পারবেন না? দেখুন, কালকে জিএম কাদের সাহেব আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সে কথাটা হলো জনগণের উপর ভরসা রেখে রাজনীতি করতে হবে। তাই রাজনীতি করতে হবে হয় গলায় ফুলের মালা, না হয় ফাঁসির রশি, মানে এই দুটোকে মাথায় রেখে।
এটা যারা গ্রহণ করতে পারবে না, তারাই রাজনীতি গ্রহণ করতে পারবে, তারাই রাজনীতিতে সফল হতে পারবে। তো উনি যদি বলে থাকেন যে আপনি যদি রাজনীতি করতে আসেন, হয় আপনার গলায় ফুলের মালা চড়বে অথবা ফাঁসির রশি লাগবে, তো উনি তো এইটা জেনেই রাজনীতি করতে এসেছেন, তাহলে উনি ভয়টা পাচ্ছেন কাকে? বলে দেন ভাই, বলে দেন। যদি বলে দিতে না পারেন তাহলে বুঝতে হবে আপনি এইগুলো কেবলই নিজের আত্মসম্মান রক্ষার জন্য এক ধরনের খোঁড়া অজুহাত, এছাড়া আর কিছু নয়। আপনার উপরে কি এমন চাপ ছিল যা নাকি ফাঁসির রশির চেয়েও ভয়ঙ্কর? আপনি নিজেই বলছেন যে ফাঁসির রশি মাথায় গলায় যে কোনো সময় লাগবে, এটা জেনে বুঝে মেনেই রাজনীতি করতে হয়। আপনি তো রাজনীতি করছেন এবং একটা দলের রাজনীতি করে সেই দলের নেতৃত্ব দিচ্ছেন, তাহলে আপনি কেন বলতে ভয় পাচ্ছেন? আমাদের রাজনীতিটা আসলে এখন হয়ে গেছে জাস্ট বাগাড়ম্বরের রাজনীতি। মুখে যা আসলো, যে পরিবেশে যা পেলাম সেটাই বলে গেলাম, বলে এক ধরনের মানুষকে সান্ত্বনা দেওয়া, মানুষকে বোঝানো, আর ধারণা করে নেওয়া যে আমি যেগুলি বললাম এগুলি বোধহয় মানুষ কিছু বুঝতে পারলো না। মানুষকে এত বোকা মনে করার কোনো কারণ নেই।